প্রিপোজিশনের যে ডেমো ভিডিওটা সেটা কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে ডেমো ভিডিও বাইরেও আমি বলেছিলাম যে প্রিপোজিশন থেকে কিন্তু ক্রস কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ইন্টারভিউতে প্রাইমারির আমি যেটা শুনছি এখন ক্রস কোশ্চেন প্রচুর আসছে। তো সেই জন্য এই প্রিপোজিশনের নোটটা আমি নিজে হাতে বানিয়েছি। তোমাদের যাতে কিছুটা হেল্প হয় ওই জন্য। বাকি এই প্রিপোজিশনের এই ডিটেলস গুলো জেনে গেলে তোমাদের যেকোনো পরীক্ষাতেও লাগবে। এমনকি প্রাইমারির পরীক্ষাতে কিংবা যেকোনো পরীক্ষাতেই লাগবে। এগুলো একদম বেসিক নলেজ, এগুলো জানা খুব জরুরি। মানে দেখো এখানে এই যে ইন মানে হচ্ছে মধ্যে, এই সমস্ত কথাগুলোর মানে কিন্তু মধ্যে। কিন্তু এই মধ্যেগুলো এক এক মানে বোঝায় স্পেসিফিক্যালি। সেটা সে কি জিনিস কিভাবে বোঝায় সেইটাই আমি কিন্তু এখানে ছবির মাধ্যমে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আমি যতটা জানি সেই অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা আশা করছি তোমাদের কিন্তু হেল্প হবে। তো চলো প্রথমে শুরু করা যাক। চ্যানেলে যদি প্রথম হও আমার ভিডিওগুলো দেখতে পারো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা কি ক্লাসের ডেমো চাইছো সেটাও লিখে জানাবে আমাকে। আমি চেষ্টা করব সেই ক্লাসের ডেমো দেওয়ার। বাকি কোনো ডিটেলসে কোনো বিষয়ের যদি ডিটেলস জানতে চাও, যেমনি প্রিপোজিশন নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এরকম যদি আরো ভিডিও নিতে চাও কোনো বিষয়, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার। এবার দেখো এখানে আমি বেশ কয়েকটা ওয়ার্ড লিখেছি। ইন বিটুইন, অ্যামং, উইদিন, ইনটু, ইনসাইড। সব কিছুর মানে কিন্তু মধ্যে। তবে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটাই এখানটায় আমরা শিখব। চলো প্রথমে হচ্ছে ইন। ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো। ছবিটায় একটা বাটি আছে, বাটির মধ্যে একটা পেন রাখা আছে। এটাকে আমি ধরে নিচ্ছি পেন বা কাঠিও বলতে পারো। তো পেন রাখা আছে। এই যে অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক বাইরে আছে, এরকম পরিস্থিতি যদি থাকে বা গোটাটাই যদি ভিতরে থাকে, এটাকে বলছে ইন। এই ইন পজিশন ছাড়াও আরো অন্যভাবে ইউজ হয়, সেটাও আমরা শিখবো। যেমন ইন মার্চ, ইন মর্নিং, ইন ডেঞ্জার, ঠিক আছে? এইসব ক্ষেত্রেও ইউজ হয়। তো পজিশন ওয়াইজ কিভাবে ইউজ হয় সেটা আগে দেখে নিই। দেয়ার ওয়াজ জুস ইন দ্য গ্লাস। গ্লাসের মধ্যে জুস আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। ব্যাগের মধ্যে বইটা আছে। She was born in March. সে মার্চ মাসে জন্মগ্রহণ করেছে। I wake up in the morning. আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি বা উঠি। He was in danger. সে বিপদে আছে। In danger, in the morning, in afternoon. শুধুমাত্র রাতের ক্ষেত্রে at dinner, at night এই জিনিসটা কিন্তু হয়। যেটা লাস্ট সময়সীমা এরকম টাইপের ব্যাপার একটা আছে। অত ডিটেলসে গিয়ে লাভ নেই। আমি যেটুকুন বলছি বেসিক, তোমাদের যেকোনো পরীক্ষার ক্ষেত্রে লাগবে, তো এইটুকুন জেনে গেলে এনাফ। এরপরে চলে যাচ্ছে বিটুইন। বিটুইন মানেও মধ্যে। এই বিটুইনটা কখন ইউজ হয় মধ্যে বোঝাতে? যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বোঝানো হয়। যেমন দ্য বেবি ইজ লাইং বিটুইন হার প্যারেন্টস। বাচ্চাটি তার বাবা মায়ের মাঝখানে শুয়ে আছে। হার প্যারেন্টস মানে তার বাবা মা। মাই হাউস ইজ সিচুয়েটেড বিটুইন ব্যাংক অ্যান্ড স্কুল। আমার বাড়িটি ব্যাংক এবং স্কুলের মাঝখানে আছে। দুটো জিনিস, এই যে দুটো করে জিনিস, এটার ক্ষেত্রে ইউজ হচ্ছে বিটুইন। এরপরে চলে যাচ্ছি অ্যামং। অ্যামংটা দেখো অনেকের মধ্যে যখন বোঝায় তখন কিন্তু অ্যামং। এটা অনেকের মধ্যে বলতে অনেকের মাঝখানে যে বসে থাকতে হবে তা না। অনেকের মধ্যে এটা আছে এটা বোঝাতেও কিন্তু অ্যামংটা ইউজ হয়। যেমন উদাহরণ দিই, আই অ্যাম সিটিং অ্যামং মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের মাঝে আছি। মাঝখানেই বসে আছি না, মাঝে আর মাঝখানের মধ্যে পার্থক্য। মাঝে আছি, তাদের সাথে মাঝে এরকম বোঝাতে অ্যামং। ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য চিলড্রেন। বাচ্চাগুলোর মধ্যে চকলেটগুলো ভাগ করে দাও। বাচ্চাগুলোর মধ্যে, বাচ্চাদের মাঝে ভাগ করে দাও। ঠিক আছে? এই রকম টাইপের ওয়ার্ড ইউজ হবে অ্যামং। যে কোনো চাকরির পরীক্ষা, ডাব্লিউবিপি বলো কি স্কুলের এই প্রাইমারি টেট বলো, এসএসসি বলো কি তোমাদের এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল, যে কোনো এক্সামে এই জিনিসগুলো কিন্তু আসে। ইংলিশ যে পোর্শনটা থাকে, যেসব এক্সামে ইংলিশ পোর্শন থাকে তাদের
সেইগুলোতে এই কমন জিনিসগুলো কিন্তু আসে, জানা দরকার এগুলো। তাই একবার অবশ্যই এটা দেখবে প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপ করে। তারপরে চলে যাচ্ছি উইদিন। উইদিনটা মেনলি সীমানা বোঝাতে, সীমা বোঝাতে। উদাহরণ দিই, হি উইল বি হিয়ার উইদিন অ্যান আওয়ার। সে এখানে ১ ঘন্টার মধ্যে আসবে। সে এখানে হবে বা পৌঁছাবে ১ ঘন্টার মধ্যে। উইদিন এ মিনিট, উইদিন এ ডে, এই সমস্ত। ইউ মাস্ট লার্ন টু লিভ উইদিন ইওর ইনকাম। এখানে এটার মানে কি বলছে? যে তোমাকে তোমার আয় অনুযায়ী বাঁচা জানতে হবে, শিখতে হবে। তারপরে ইউ মাস্ট স্পিক উইদিন ইওর লিমিট। তোমাকে তোমার লিমিট বুঝে কথা বলতে হবে। ঠিক আছে? এই সমস্ত মানে একটা সীমানা বোঝাতে এই উইদিনটা ব্যবহার করা হচ্ছে। এরপর চলে যাচ্ছি ইনটু। ইনটুটা মেইনলি মুভমেন্ট আর ডিরেকশন বোঝাতেই ইউজ হয়। যেমন দে ওয়ার্কড ইনটু দ্য রুম। সে রুমের দিকে যাচ্ছে, মানে একদিক থেকে একদিকে মুভমেন্টটা, ডিরেকশন দিকে যাচ্ছে। সে রুমে যাচ্ছে। রুমে যাচ্ছে এটা কিন্তু ইন দ্য রুম এটা বলতে পারবো না। ইনটু রুমের দিকে যাচ্ছে তো, মানে সে রুমের মধ্যেই যাবে কিন্তু যাচ্ছে তো একটা মুভমেন্ট করছে, দিকে যাচ্ছে। সেইজন্য এটা ইনটু। I poured the juice from the jug into the glass. আমি জুসটা, শরবতটা একটা জগ থেকে গ্লাসের মধ্যে ঢালছি। এই জগটা থেকে গ্লাসের মধ্যে ঢালছি। এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে মুভমেন্টটা, এইসব ক্ষেত্রে ইনটু। এটা আমি এভাবেও বলতে পারতাম, I poured the juice into the glass. ঠিক আছে? আমি জুসটা গ্লাসের মধ্যে ঢালছি। কোথা থেকে ঢালছি এটা এখানে ইউজ করলাম না। ফ্রমটাও কিন্তু একটা প্রিপোজিশন। এই ফ্রমটা আমি ইউজ না করে পরের বাক্যটা করলাম। একই রকম মানে বোঝাচ্ছে। এরপরে চলে যাচ্ছি ইনসাইড। ইনসাইডটা কখন ইউজ হয়? যখন পজিশন, লোকেশন, নন মুভমেন্ট, এনক্লোজড প্লেস, মানে কিছু একটা অবস্থান বোঝাচ্ছে, জায়গা, লোকেশনটা, ঠিক আছে? সেটা বোঝাচ্ছে। কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো মানে গতি নেই, স্থির। তারপরে হচ্ছে জায়গাটা ঘেরা, এরকম ক্ষেত্রে ইনসাইডটা ব্যবহার হচ্ছে। কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দে আর সিটিং ইনসাইড দ্য হাউস। তারা ঘরের মধ্যে বসে আছে। বসে আছে। এখানে আমরা এটা কিন্তু ইউজ করতে পারতাম না। দে আর সিটিং ইনটু দ্য হাউস। ইনটু মানে মুভমেন্ট বোঝাতো। ইনসাইড ভিতরে বসে আছে। তাই ইনসাইড। কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটা পারছি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। হি ওয়েটেড ইনসাইড দ্য কার। সে গাড়ির মধ্যে অপেক্ষা করছে। ঠিক আছে? হি ওয়েটেড ইনসাইড দ্য কার। সে গাড়ির মধ্যে অপেক্ষা করছে। এটাও তো স্থির, নড়ছে না। তাই তো? আবার এনক্লোজড, কারটার মধ্যে কারটা বদ্ধ জায়গা। এনক্লোজড প্লেস মানে কি বললাম? বদ্ধ জায়গা। দ্য ইভেন্ট ইজ টেকিং প্লেস ইনসাইড দ্য হল। অনুষ্ঠানটি ঘটছে হলের মধ্যে, হল ঘরের মধ্যে অনুষ্ঠানটি কিন্তু ঘটছে। এই যে ছবিটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে একটা গ্লাস আছে, এই ওপরে একটা পেন আছে। বদ্ধ জায়গা কিন্তু মধ্যে, এর মধ্যেই আছে। এই গ্লাসের মধ্যে না, বদ্ধ জায়গার মধ্যে। এবার চলে আসছি ওপরে। এখানে ওপরের অনেক কটা শব্দ দিয়েছি। অন, অ্যাভাব, ওভার, আপন এবং অন্টু। অনেকগুলো শব্দ দিয়েছি। অন মানে হচ্ছে ওপরে এবং যেটা স্পর্শ করছে। যেমন এই ছবিটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে একটা টেবিলে ধরে নিচ্ছি। টেবিলের উপরে একটা লম্বাটে কিছু হচ্ছে বল জাতীয় কিছু আছে। ঠিক আছে? বাস্কেটবল ধরে নাও, একটা বাস্কেটবল আছে। দ্য কাপ ইজ অন দ্য টেবিল। কাপটি টেবিলের উপরে। টেবিলের উপরে নিশ্চয়ই উড়ে উড়ে বেড়াবে না। কাপটা ওখানেই থাকবে স্থির হয়ে, তাই তো? তাহলে দ্য কাপ ইজ অন দ্য টেবিল। টাচ করে আছে, স্পর্শ করছে এবং উপরে আছে। আই এম সিটিং অন দ্য চেয়ার। আমি চেয়ারের উপরে বসে আছি। বসে থাকলে নিশ্চয়ই আমি ঝুলে থাকবো না। আমি বসে থাকবো মানে আমার দেহ স্পর্শ করছে চেয়ারে, তাই তো? দ্য ক্যাপ ইজ অন হিজ হেড। তার মাথার উপরে টুপিটি আছে। মাথায় স্পর্শ করে আছে। বোঝা গেল? এবার দেখব অ্যাভাবের ইউজ। অ্যাভাব মানেও ওপরে। এই ওপরে কিন্তু স্পর্শ করে না। এই ওপরে স্পর্শ করে।
এই ওপরে স্পর্শ করে না, কিন্তু ওপরে আছে। যেমন দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড। মাথার উপরে ফ্যান আছে, কিন্তু ফ্যানটা কি মাথায় স্পর্শ করে? করে না। তাহলে সেটা হবে অ্যাভাব। তারপরে হচ্ছে দ্য সান ইজ অ্যাভাব সারফেস। ভূমির থেকে ওপরে, কিন্তু মাথায় স্পর্শ করছে সান আমাদের? তা তো করছে না। তাহলে এটা অ্যাভাব হবে, অন দ্য সারফেস হবে না। ঠিক আছে? অন মানে যেটা স্পর্শ করছে। দ্য পিকচার হ্যাংস অ্যাভাব দ্য সোফা। ছবিটি ঝুলছে কোথায়? সোফার উপরে। সোফার উপরে ঝুলছে। ঝোলার ক্ষেত্রে অবশ্যই অ্যাভাব হবে। এই বেসিক জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে যাওয়া দরকার। তাহলে প্রিপোজিশনের কোনো ভয়ই থাকবে না কোনো কিছু নিয়ে। নেক্সট চলে যাচ্ছি ওভার। ওভার হচ্ছে ওপরে, স্পর্শও করছে না, যেমনি এইটা স্পর্শ করে না, এটাও স্পর্শ করছে না, কিন্তু এটা মুভমেন্ট আছে, চলমান। এটা কিন্তু চলছিল না। অ্যাভাব কিন্তু চলছিল না, মানে ফ্যানটা চলছে ঠিকই, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে কি? তা করছে না। স্থানও নির্দিষ্ট জায়গায় আছে, ফ্যানও নির্দিষ্ট জায়গায়, পিকচারও নির্দিষ্ট জায়গায়। কিন্তু ওভারটা কখন হবে? ওভারটা হবে তখনই যখন চলবে, জিনিসটা একদিক থেকে অন্যদিকে চলবে, মুভমেন্ট আছে। ঠিক আছে? যেমন হেলিকপ্টার ইজ ফ্লাইং ওভার মাই হাউস। যে হেলিকপ্টারটা সেটা উড়ে যাচ্ছে, আমার বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কোথা দিয়ে? আমার বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে। দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল। একটা দেওয়াল আছে, দেওয়ালের উপর দিয়ে এইভাবে যে বিড়ালটা সেটা লাফ মেরে চলে যাচ্ছে। মানে টাচ করছে না, আবার চলছে। এখানে হয়তো আছে হচ্ছে ওয়ালটা, দেয়ালটা, এর উপর দিয়ে এইভাবে লাফ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল। ওপরে আছে, স্পর্শও করছে না, আবার চলছে, রানিং। এগুলোর ক্ষেত্রে ইউজ হবে ওভার। চলে যাচ্ছে এবার আপনে। আপনে কি হবে? উপরে থাকবে, স্পর্শও করবে, যেমনি এটা উপরে আছে স্পর্শ করবে, কিন্তু চলছে। ঠিক আছে? এর অনের রেসপেক্টে দেখো ওভার। উপরে আছে, স্পর্শও করছে, চলছেও, কিন্তু হামলা বা ঝাঁপিয়ে পড়ছে বা হুমড়ি খেয়ে পড়ছে। মানে কারোর উপরে হামলা করছে, হুমড়ি খেয়ে পড়ছে, পড়ে যাচ্ছে, মানে ঘাড়ের ওপরে। এরকম একটা ব্যাপার। মুভমেন্ট ফ্রম হায়ার টু সারফেস অর লোয়ার। মানে এই যে গতিটা, সেটা হয় উপর থেকে ভূমির দিকে অথবা নিচের দিকে। ঠিক আছে? ভূমির দিকে বলতে যেই লেভেলে আছে, ধরো এই লেভেলে আছে। ঠিক আছে? এই লেভেলে আছে। এইখান থেকে লাফ মেরে হয় এই লেভেলেই আসবে, আর নয়তো এখান থেকে লাফ মেরে তার নিচে আসবে। এইটাকে বলবো আমরা আপন। বোঝা গেল? ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। দ্য ক্যাট জাম্পড আপন দ্য র্যাট। বিড়ালটা ইঁদুরটার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে? ক্যাটটা র্যাটটার উপরে কিন্তু লাফ দিয়ে অন্যদিকে চলে যায়নি, ওর ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। এক্ষেত্রে কিন্তু জাম্পড। দ্য বুকস ফেল আপন দ্য ফ্লোর। ভূমির উপরে সব বইগুলো পড়ে গেল, একবারে হুড়মুড় করে পড়ে গেল বইগুলো। ফেল আপন দ্য ফ্লোর, হুমড়ি খেয়ে পড়া। ঠিক আছে? দ্য ডগ জাম্পড আপন মি। কুকুরটা আমার ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, ঘাড় এখানে মেনশন নেই, ঝাঁপিয়ে পড়লো মানে তো আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। এক্ষেত্রে কিন্তু আপন হচ্ছে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে নাও। নেক্সট হচ্ছে অন টু। মুভমেন্ট লোয়ার টু আপন পজিশন অর লেভেল সারফেস। মানে ভালো করে বোঝাই আমি জিনিসটা। এমন একটা মুভমেন্ট, এমন একটা চলমান, যেটা হয় এই যে নিচ থেকে উপরের দিকে যাবে, বা নিচ থেকে এই লেভেলেই থাকবে। এই ক্ষেত্রটাকে বলছে হচ্ছে অন টু। ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো এই নিচে ছিল, নিচ থেকে হয় উপরে উঠছে। এই যে যেমন সিঁড়ি থেকে এরকম করে উপরে উঠছে, এই ক্ষেত্রে ইউজ হচ্ছে অন টু। যেমন কিছু উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য হাই টেবিল ফ্রম দ্য ফ্লোর। একটা বিড়াল, একটা টেবিল ছিল, টেবিলের ওপরে নিচ থেকে লাফ মেরে টেবিলের উপরে উঠছে। এটাকে বলছে অন টু, জাম্পড অন টু। নিচ থেকে লাফ মেরে ওপরে উঠছে টেবিলের উপরে। হাই টেবিল, উঁচু টেবিলটায়, ফ্রম দ্য ফ্লোর,
ভূমি থেকে লাফ মেরে, মেঝে থেকে লাফ মেরে উপরে উঠছে। তারপরে কি আছে? হি ক্লাইম্বড অনটু দ্য রুফ। সে ছাদে উঠছে। ক্লাইম্বড অনটু, ক্লাইম্ব মানে চড়া, অনটু উঠছে উপরে, রুফ ছাদে। হি জাম্পড অনটু দ্য বেড। সে লাফ মেরে বিছানায় গিয়ে পড়ল। উঁচুতে লাফ মেরে বিছানায় গিয়ে পড়ল। ঠিক আছে? বোঝা গেল তাহলে এই যে অন, অ্যাভাব, ওভার, আপন, অনটু এই ডিটেলসটা ক্লিয়ার হলো? আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম। এরপর চলে আসছি বিসাইড, বিহাইন্ড, আউটসাইড, ইনসাইড। যদিও ইনসাইডটা অলরেডি আমি বুঝিয়ে দিলাম, বিসাইডটা এই ছবিটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একটা টেবিলই ধরে নাও এটা, তার পাশে একটা বল রাখা আছে। তো পাশে বোঝাতে বিসাইডটা ইউজ হয়। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মাই হাউস ইজ বিসাইড দ্য মল। আমার বাড়িটি হয় মল বা দোকানের পাশে। বিহাইন্ড মানে পিছনে, এটা তো আমরা জানি। তো এই যে টেবিলটার পিছনে হয়তো বলটা আছে, দেখা যাচ্ছে না তাই আবছা আবছা করে এঁকেছি। মাই হাউস ইজ বিহাইন্ড দ্য পন্ড। আমার বাড়ি হয় পুকুরটির পিছনে। আউটসাইড মানে হচ্ছে বাইরে, যেটা পজিশন বোঝাচ্ছে, বাইরের পজিশনে। এবং এটা নন মুভমেন্ট মানে চলমান কিন্তু নয়, স্থির। এবং এনক্লোজড স্পেস মানে হচ্ছে ঘেরা জায়গা, নির্দিষ্ট ঘেরা জায়গার মধ্যে। উদাহরণ দিই, ছবিটা দেখে নাও আগে। দ্য ডগ ইজ সিটিং আউটসাইড দ্য হাউস। কুকুরটি বসে আছে বাড়ির বাইরে বা বাইরের দিকে বা বাইরের পোর্শনটায়। ঠিক আছে? এই ছবিটা লক্ষ্য করলে বোঝাবে একটা ঘেরা জায়গা তার বাইরে, ওই জন্য বলছে আউটসাইড। এগুলো খুব ভালো করে যদি এই ক্লাসটা, প্রিপোজিশনের ক্লাসটা করা হয়, তাহলে আশা করছি কোনো রকম পরীক্ষাতেই কোনো রকম প্রিপোজিশন নিয়ে অন্তত গন্ডগোল হবে না। কারণ প্রিপোজিশন এর বাইরে থেকে সাধারণত খুব ভাগ্য খারাপ না হলে আসে না। এটা এনাফ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য। এরপরে চলে আসছি আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ। সবগুলোর মাঝে মানেই কিন্তু নিচে। এবার আন্ডার মানে কি? স্পর্শ করছে না, নিচে। নিচে আছে কিন্তু স্পর্শ করছে না বস্তুটাকে। ঠিক আছে? যেমন এই টেবিলটার অনেকটা নিচে আছে, টেবিলটাকে টাচ করছে না। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি হয় টেবিলটির নিচে। আই অ্যাম সিটিং আন্ডার দ্য ট্রি। আমি গাছটির নিচে বসে আছি। এছাড়াও বয়স, টাকার পরিমাণ, কারোর অধীনে কাজ করা বা কারোর অধীনে থাকা, জায়গার অধীনে কোনো জায়গা বোঝাতে এইসবের ক্ষেত্রেও কিন্তু আন্ডারটা ব্যবহার করা হয়। যেমন দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল মানে পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে, মানে পরিস্থিতি কন্ট্রোলটাকে বাংলায় কি বলে আমি এই মুহূর্তে মাথায় আসছে না। জানলে তোমরা কমেন্ট করে অবশ্যই নিচে, কন্ট্রোলকে বাংলায় কি বলে। তারপরে আসছে দে আর ওয়ার্কিং আন্ডার স্ট্রিক্ট রুলস। তারা কাজ করে খুব কড়া মানে নিয়মের মধ্যে। হি স্টার্টেড ওয়ার্কিং আন্ডার নিউ ম্যানেজার। সে নতুন বসের আন্ডারে বা নতুন ম্যানেজারের আন্ডারে কাজ করা শুরু করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি গ্রেপ্তার হয়েছ। ঠিক আছে? আন্ডার অ্যারেস্ট। নদিয়া পিএসইস আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া পুলিশ স্টেশন হয় নদিয়া জেলার মধ্যে। এবার বলবো বিলো। নির্দিষ্ট কিছু পয়েন্টের বা সীমারেখার নিচে বোঝাতে বা উল্লেখিত কোনো বিষয়ের নিচে বোঝাতে কিন্তু বিলোটা ইউজ হয়। যেমন পজিশন, তারপরে লেভেল, র্যাঙ্ক ইত্যাদি, কোনো মেজারমেন্ট এগুলো। যেমন উদাহরণ দিই, ফলো দ্য ইনস্ট্রাকশন মেনশনড বিলো। নিচের যে মেনশন করা যে উল্লেখিত যে নিয়মাবলীগুলো আছে সেগুলো ফলো করো বা পালন করো। দ্য মার্কস আর দ্য মার্কস আর বিলো অ্যাভারেজ। নাম্বার হচ্ছে বা প্রাপ্ত নাম্বার হচ্ছে গড়ের নিচে, গড়পত্তা যে নাম্বার হয় তার নিচে। দ্য ওয়াটার টেম্পারেচার ইজ বিলো দ্য বয়েলিং পয়েন্ট। জলের যে টেম্পারেচার, উষ্ণতা, সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট মানে যেই মুহূর্তে ফুটতে লাগবে সেই মুহূর্তে যে বয়েলিং পয়েন্টটা তার নিচে। তারপরে হচ্ছে হিজ অ্যাকচুয়াল ক্যাপাসিটি ইজ বিলো লেভেল মানে যতটা লেভেলে থাকা দরকার তার দক্ষতা তার থেকে নিচে তার লেভেল
সে অতটা সক্ষম না। তারপরে এই ছবিটা লক্ষ্য করলে কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে বিলোটা কিরকমভাবে ইউজ হয়। মানে বিলোটা টাচ করছে না কিন্তু হচ্ছে কিছুটা নিচে বোঝাচ্ছে, একটা সীমারেখার নিচে বোঝাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ছবিটা কার্যকর হয় না। যাই হোক, এবার beneath এ চলে এলাম। beneath হচ্ছে চাপা, লুকানো, বের করা যাবে এবং বিশেষত গোপনীয় কিছু বোঝাতে beneath টা ইউজ হয়। যেমন দ্য অ্যাকচুয়াল ট্রুথ ওয়াজ বিনিথ হিজ লাই, মানে আসল সত্যটা তার মিথ্যার তলায়, মিথ্যার নিচে। দ্য সিক্রেটস আর রিটেন বিনিথ মাই ওয়ার্ড, গোপনীয় যে কথা, যে মানে গোপনীয়তা, সেটা আমার কথার মাঝখানে লুকিয়ে আছে। ঠিক আছে, কথার তলায় লুকিয়ে আছে। দ্য বুক ইজ বিনিথ মাই ল্যাপটপ, বইটি আমার ল্যাপটপের নিচে। তাহলে বই যদি ল্যাপটপের নিচে থাকে সেটাকে তো বের করা যাবে এবং টাচ করেও আছে, তাই তো? টাচ করে থাকবে, এই যে স্পর্শ করে লিখেছি বিনিথে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আন্ডারনিথ। আন্ডারনিথে দেখো কি আছে, স্পর্শ করবে। বিনিতেও স্পর্শ করছিল, কিন্তু কিন্তু বিনিতটা সাধারণত ইউজ করা হয় কোনো সিক্রেট, গোপনীয়তা এই জিনিসটাকে বেশি বোঝানোর জন্য এবং যেটা বের করা যাবে সেটা বোঝানোর জন্য। আন্ডারনিথটা ব্যবহার হচ্ছে স্পর্শ করছে, চাপা বোঝাচ্ছে, দেখা যাচ্ছে না, বের করা যাবে না, মানে এতটাই নিচে যে বের করা যাবে না, হ্যাঁ, দেখাই যাচ্ছে না, বা বের করা গেলেও সেটা খুব চাপের ব্যাপার, এইরকম টাইপের। মানে আমরা গড়পড়তা এইভাবে বলতে পারি যে বিনিথটা আমরা ইউজ করতে পারি, আন্ডারনিথ না ব্যবহার করেও বিনিথটা ইউজ করতে পারি। আন্ডারনিথটা হচ্ছে আরো ডেপথলি বোঝাতে, মানে আরো ডিপলি যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই, মানে খুব ভালোভাবে আমরা যদি সেটাকে বোঝাতে চাই, তাহলে আমরা আন্ডারনিথটা ব্যবহার করতে পারি। নয়তো যেই বাক্যটায় আমরা আন্ডারনিথ ব্যবহার করছি সেই বাক্যটা আমরা নিশ্চিন্তে বিনীত কিন্তু ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, I did not found my key underneath the pile of clothes, মানে আমি আমার চাবি খুঁজে পেলাম না। ঠিক আছে? খুঁজে পেলাম না। কোথা থেকে? দ্য পাইল অফ ক্লথস, জামাকাপড়ের স্তূপের মধ্যে থেকে খুঁজে পেলাম না। মানে এত ভিতরে ঢুকে মানে হারিয়ে যাওয়ার মতন চাপা পড়ে গেছে যে আর খুঁজেই পেলাম না। দ্য অনলি সুগার দ্য অনলি সুগার বক্স গট ক্রাশড আন্ডারনিথ দ্য আদার স্যাকস, মানে অন্যান্য সমস্ত বস্তার তলায় একমাত্র যে চিনির কৌটাটা ছিল সেটা চাপা পড়ে একদম মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ঠিক আছে? তো একদম মানে নিচে চাপা পড়েছে, তো চুরমার হয়ে গেছে। মানে ওর সুগার বক্সের আর অস্তিত্বই নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তারপরে এইটা এখানে লিখলাম, যেটা আমি বললাম একটু আগে, যে আন্ডারনিথ এর বদলে নিশ্চিন্তে আমরা বিনিথ ব্যবহার করতে পারি। আন্ডারনিথটা আরো ডিপলি বোঝায়। আরেকটা উদাহরণ দিই, দ্য ম্যান ডাইড আন্ডারনিথ দ্য বিল্ডিং ইন আর্থকোয়েক, মানে মানুষটি মারা গেছে বিল্ডিং এর তলায় চাপা পড়ে। এই বিল্ডিং এর তলায় চাপা পড়ে মারা গেছে, ভূমিকম্পের সময় বিল্ডিং এর তলায় চাপা পড়ে মানুষটা মারা গেছে। তাহলে বোঝাতে পারলাম আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ এগুলোর ব্যবহারগুলো। কোনো কোয়েরি থাকলে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা, আমি উত্তর দেওয়ার যতটা পারবো চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি অ্যাট, টু এবং ফ্রম। অ্যাট মানে হচ্ছে তে, টু মানেও তে, ফ্রম মানে হচ্ছে থেকে। এবার অ্যাটটা কোথায় ব্যবহার হয় এবং টুটা কোথায় ব্যবহার হয়? আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে তে, এটা বোঝাতে। দ্য শপ ক্লোজড অ্যাট 10 o'clock, অথবা বলতে পারি অ্যাট 10 PM, এক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। তারপরে অ্যাট নাইট, ঠিক আছে? আমি বলেছিলাম মর্নিং, যখন আমরা ইন ব্যবহার শিখেছিলাম যে ইন মর্নিং, ইন নুন, ইন আফটারনুন, বাট অ্যাট নাইট হবে। আরেকটা উদাহরণ হচ্ছে আই উইল মিট ইউ অ্যাট ডিনার। এরপরে টু, টুটা মানেও কিন্তু তে, কোনো জায়গা থেকে যাচ্ছে দিয়ে তে পৌঁছালো। যেমন তীর চিহ্নটা দেওয়া আছে দেখো, তের দিকে মুভিং অবজেক্ট, আই অ্যাম গোয়িং টু স্কুল এক্ষেত্রে। ফ্রম কোথায় হবে? যে কোনো জায়গা থেকে যাচ্ছে বা কোনো কিছুর থেকে, তখন হচ্ছে ফ্রম। হি ইজ রিটার্নিং হোম ফ্রম স্কুল, কোথা থেকে আসছে? স্কুল থেকে। এবার টু আর ফ্রম দুটো একসঙ্গে ইউজ হয় হচ্ছে হি প্লেড গিটার ফ্রম 10 to 12,
সে ১০টা থেকে ১২টা অবধি গিটার বাজাচ্ছে। তাহলে প্রিপোজিশনের এইগুলো আশা করছি কাজে লাগবে। এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে।